বলা হয় ১৯৫ বছর আগে গঠিত আমেরিকার ডেমোক্রেটিক পার্টির কর্মী সংখ্যা ৪,৮০,০০,০০০-এর বেশি। প্রায় ১০৩ বছর আগে প্রতিষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ৯ কোটিরও বেশি। আর মাত্র ৪৪ বছর আগে গঠিত একটি দল আজ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। বলছি বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কথা। বিজেপি দাবি করে দলের সদস্য রয়েছে ১৮ কোটিরও বেশি। দেশের ১২টি রাজ্যে এখন বিজেপি এককভাবে ক্ষমতায়, ৪টি রাজ্যে জোট সঙ্গীদের সঙ্গে ক্ষমতায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন জনসংযোগে এবং বিভিন্ন কর্মসূচি পালনে অন্য দলের চেয়ে অনেকটা এগিয়ে বিজেপি। আর সেটা সম্ভব হচ্ছে দলের বিশাল সাংগঠনিক শক্তির কারণে। এদিকে ২০২৪ লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। বিরোধীরা যখন এখনো একে অপরের সাথে বোঝাপড়া এবং আসন বন্টন নিয়ে ব্যস্ত, তখন বিজেপি ব্যস্ত নিজেদের শক্তি বৃদ্ধি করতে। রাজ্যের লোকসভায় আসন দুটো, কিন্তু এই দুটো আসনের লড়াইকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ বিজেপি। কিছুদিন আগেই আমরা দেখেছি বিজেপির প্রদেশ কমিটিতে রদবদল করে সংগঠনকে আরো শক্তিশালী করার প্রয়াস করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতে গ্রাম চলো অভিযান কর্মসূচি গ্রহণ করেছে দল। কি এই গ্রাম চলো অভিযান, কিভাবে হচ্ছে এই অভিযান, কি করা হচ্ছে এই কর্মসূচিতে এবং কারা অংশগ্রহণ করছেন, মানুষ কিভাবে এই কর্মসূচির জন্য উপকৃত হচ্ছেন, এমন নানান প্রশ্নের জবাব ও রাজ্যের বিজেপির সংগঠনের হাল হকিকত জানার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক, ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং গ্রাম চলো অভিযানের রাজ্য কনভেনার ভগবান দাস। স্বাগত দাসবাবু আপনাকে। নমস্কার। দাসবাবু, পাবিয়াছড়া কেমন আছে, কুমারঘাট কেমন আছে, বা ৫৯ জেলার মানুষ কেমন আছে? খুব ভালো আছে। আমরা অবশ্যই মাঝে মধ্যে কিছু কিছু খবর পাই ওখান থেকে, কিন্তু আপনি ওখানকার বিধায়ক, মানুষের পাশে আছেন সর্বদা। ওখানকার মানুষের এই মুহূর্তের সবচেয়ে বেশি প্রয়োজন কি বলে মনে হয় আপনার এলাকার পাবিয়াছড়া? দেখুন, একটা বিষয় হচ্ছে, আমি পাবিয়াচড়ার দুবারের বিধায়ক। ২০১৮ সালে প্রথমবারের মতো আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসি জনগণের আশীর্বাদে, এবং ২০২৩ সালে আবারও দ্বিতীয়বারের মতো এখান থেকে নির্বাচিত হয়ে আসি। তো প্রথমত হচ্ছে, আমি যখন রাজনীতিতে ছিলাম বহু বছর আগে থেকে, ১৯৯৩ সাল থেকেই আমি রাজনীতিতে, ভারতীয় জনতা পার্টিতে, এবং সেই সময় থেকে আমি যখন গ্রামে গঞ্জে পাহাড় আমি চষে বেরিয়েছি, তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রচন্ড পরিমাণে একটা আশা বা আকাঙ্ক্ষা বা তাদের একটা চাহিদা ছিল সরকারের প্রতি। আচ্ছা। তো এই যে মানুষের যে প্রত্যাশা সরকারের প্রতি ছিল, তো সেই সময় থেকে আমার একটা অনুভব আমি কিন্তু পেয়ে আসি, বা আমার একটা অভিজ্ঞতা সেখান থেকে ছিল। স্বাভাবিক কারণে যখন আমি বিধায়ক হয়েছি, আমাকে কাজ করতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমার আগে থেকে সেই অভিজ্ঞতা ছিল, এবং জনগণের যে আশা বা জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সরকারের প্রতি, সেটা আমার আগে থেকেই আমার নজরে ছিল এবং আমার অনুভবে ছিল। তো সেইভাবেই জনগণের আশা পূরণের জন্য আমি স্টেপ বাই স্টেপ একের পর এক কাজ করে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি, আমরা যখন সরকার এসেছি তখন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এবং মোদিজি প্রধানমন্ত্রী রয়েছেন। মোদিজি এই দেশের সঙ্গে আমাদের রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনারা সেটা দেখছেন, উনি হীরা মডেল বলেছিলেন, হীরা মডেল আমরা পেয়ে গেছি, হীরা প্লাস হয়ে গিয়েছি। তো সব মিলিয়ে আমরা বা আমি ব্যক্তিগতভাবে বিধায়ক হিসাবে আমার বিধানসভার মানুষের যে সমস্ত প্রাথমিক চাহিদা ছিল সেটা পূরণ করতে অনেকটাই সক্ষম হয়েছি আমি বলছি। সবটা হয়েছে আপনি বলছেন না, তাহলে এখনো সুযোগ রয়েছে আরো কিছু কাজ করার? রয়েছে, অনেক কিছু রয়েছে, করার বাকি রয়েছে। ওকে, দলের প্রদেশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আপনি কিছুদিন আগে। এই দায়িত্ব কতটা চ্যালেঞ্জিং, বিশেষ করে লোকসভার ভোটের মুখেই যখন এই দায়িত্ব দেওয়া হয়েছে, তখন সেটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে? এখন অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং এমন কোনো কিছু আমি সেটা মনে করছি না, কারণ কি, আমি ৩১ বছর আমার চলছে ভারতীয় জনতা পার্টিতে, এবং আমি বরাবর সংগঠনের কাজ করে এসেছি। এবং সেই ৩১ বছরে দলের অনেক অনেক দায়িত্ব আমি পালন করেছি, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। তো আজকে আমি রাজ্যের সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়েছি,
তো বিষয় হচ্ছে যে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি আমি একা না, আমার টিম রয়েছে, টিম মিলেই আমরা কাজ করছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি রয়েছেন। আর যেহেতু ভারতীয় জনতা পার্টি আজকে এই রাজ্যের মধ্যে একটা শক্তিশালী দল এবং একটা শক্তিশালী সংগঠন এবং আমাদের সরকার রয়েছে, সেই জায়গাতে আমাদের কোনো চ্যালেঞ্জ, আমাদের সামনে কোনো কিছু নেই বা আমার সামনে কোনো চ্যালেঞ্জ আমি মনে করছি না। ওকে দাসবাবু, আপনার নেতৃত্বে আমরা প্রায় দেখছি বিভিন্ন কর্মসূচি করছেন, যে অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের কিছু কর্মসূচি নজরে আসছে আমাদের। তো কিভাবে মানুষকে দলে টানছেন? মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সেটা আপনার নেতৃত্বে হচ্ছে বা কেন্দ্রীয় নেতৃত্বে হচ্ছে, কেন হচ্ছে? মোদিজি, আচ্ছা। তার সবটার পেছনে মোদিজি রয়েছেন। যে আজকে এই রাজ্যের লক্ষ লক্ষ পরিবার আজকে বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন, যেমন ফ্রিতে চাল পাচ্ছে লক্ষ লক্ষ পরিবার। এই রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই রাজ্যের মায়েদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, সবকা সাথ সবকা বিকাশ, মানে প্রধানমন্ত্রীজির এই যে গরিব কল্যাণ যোজনা রয়েছে, গরিবের হিতে যে কাজগুলো হচ্ছে, তো এই আজকে যোগদান হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। তাহলে মোদী মানুষ এই 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 প্রকল্পগুলোর জন্য, সরকারি প্রকল্পের জন্য আপনি এবং বলছেন প্রধানমন্ত্রীর কারিশমার জন্যই মানুষ বিজেপিতে আসছে অন্যান্য দল ছেড়ে। প্রধানমন্ত্রী যে রয়েছে, তাছাড়া আমাদের সরকারও এই রাজ্যের মানুষের জন্য কাজ করছে। আমরা দিনরাত্র কাজ করে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবাই মিলে, পুরো টিম মিলে আমরা কাজ করে যাচ্ছি। তো মূলত যে বিষয়টা হচ্ছে, আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে মানে মুখ্য বিষয় হচ্ছে, এবং প্রধানমন্ত্রীজির যে এই যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে থিওরি, সেই থিওরির কারণেই আজকে ভারতীয় জনতা পার্টিতে গ্রাম, পাহাড়, শহর সর্বত্রই মানুষ যোগদান করছে। ওকে দাসবাবু, এই যে সারা রাজ্যের একটা সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য হয়তো আপনার উপর একটা এই যে নতুন করে দায়িত্বটা দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক হিসাবে, এছাড়া আর কি আশা করছে দল আপনার কাছে বলে আপনার মনে হয়? আর একজন বিধায়ক হিসেবে যখন আপনি এরকম দায়িত্ব নিচ্ছেন সাধারণ সম্পাদক গোটা রাজ্যের, প্রদেশের, তখন আপনার এলাকার মানুষ, মানে আপনি যেখান থেকে বিধায়ক, সেই পাবিয়াছড়া এলাকার মানুষকে আপনি কতটা সময় দিতে পারছেন? তাদের সুখ দুঃখে আপনি কতটা থাকতে পারছেন? এখন একটা বিষয় হচ্ছে, এটা স্বাভাবিক, আমাকে এখন বেশি সময় আগরতলাতেই দিতে হচ্ছে এবং সারা রাজ্যেই আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। তো যার কারণেই আমার যে মূল বিধানসভা, সেই বিধানসভাতে আমি পুরো সময়টা দিতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস এবং ভরসা রয়েছে আমার বিধানসভার প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে, যে সবার উপরেই আমার সেই বিশ্বাস রয়েছে এবং ওনারাও আমার উপরে ভরসা করেন। সুতরাং আমি নিশ্চিত রয়েছি যে পাবিয়াচড়া বিধানসভাতে আমি হয়তো সপ্তাহে যদি 3 দিনও থাকি বা 2 দিনও থাকি, তাতেই আমার বিধানসভার মানে আপনার অবর্তমানে কাজ হচ্ছে সেখানে, মানে দলীয় কাজ বা আপনার যে কাজগুলো সেখানে করার কথা সেগুলো অন্যরা করছে? হ্যাঁ, কাজ হচ্ছে, আমাদের টিম রয়েছে, সেই টিম কাজ করছে। বাকি আমি যেটুকু সময় পাই সেইটুকু সময়েই আমি, সংগঠন তো রয়েছে, কিন্তু পাশাপাশি আমি বিভিন্ন গ্রামে যাওয়ার অভ্যাস আমার ছোটবেলা থেকে, আমার রাজনীতির শুরুয়াত থেকেই। আমি সময় পেলে কিন্তু গ্রামে চলে যাই, সময় পেলে জনসংযোগে আপনি কোনো না কোনো বাড়িতে আমি চলে যাই, আমি জনজাতি এলাকাতে চলে যাই, ওনাদের সঙ্গে বসি, কথা বলি, এটা আমার অভ্যাস। তাহলে সেদিকে নজর রেখে এই যে গ্রাম চলো অভিযান করছে বিজেপি এবং এটা দেশ জুড়ে করছে, একটু বিস্তারিত যদি আপনার কাছে জানি যে এই অভিযানটা কি অভিযান, কি করা হচ্ছে এই কর্মসূচিতে এবং কারা অংশগ্রহণ করছেন এই? অ্যাকচুয়ালি দেখুন, এই স্বাধীন ভারতে প্রথম এত বড় একটা অভিযান শুরু হয়েছে। আচ্ছা। আমরা দেখেছি ভারতবর্ষে একটা, মানে স্বাধীনতার পর থেকে যে বড় সংগঠনটা ছিল, যার নাম জাতীয় কংগ্রেস দল, এবং সেই দলটা দীর্ঘদিন ভারতবর্ষের ক্ষমতায় ছিল এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় ছিল, ত্রিপুরা রাজ্য ছিল। কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে এত বড় মানে অভিযান শুরু করতে, এত বড় অভিযান আমরা দেখিনি, যেটা আমাদের আজকের দিনে যে অভিযানটা শুরু হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির ইতিহাসও এই প্রথম এত বড় একটা অভিযান শুরু হয়েছে। 7 লক্ষ গ্রাম, সেই গ্রামে সেই অভিযান চলবে এবং 7 লক্ষ গ্রামে সারা ভারতবর্ষে 25 কোটি আমাদের কার্যকর্তা, মানে প্রবাসী কার্যকর্তা, মোদি দূত, প্রবাসী কার্যকর্তা মিন্স মোদি দূত হিসাবে আমরা সেই গ্রামে যাব। আচ্ছা। এই 25 কোটি মোদি দূত, মানে এইভাবে আমরা 25 লক্ষ, 25 লক্ষ মোদি দূত, আমরা 25 কোটি ভোটারের সঙ্গে সম্পর্ক হবে। আচ্ছা, 25 লক্ষ দূত
25 কোটি ভোটারের সঙ্গে আপনারা সম্পর্ক জুড়বেন হবে। ওকে, হ্যাঁ, 25 কোটি ভোটারের সঙ্গে সম্পর্ক করা হবে। আমাদের রাজ্যে গ্রাম রয়েছে, এডিসি ভিলেজ এবং আমাদের গ্রাম পঞ্চায়েত মিলে রয়েছে 1195। আচ্ছা, 1195টি গ্রাম এবং এডিসি ভিলেজ রয়েছে। এই 1195-র মধ্যে আমাদের পোলিং স্টেশন মানে বুথ রয়েছে 3349। আচ্ছা, আমরা 3349টি ভোটে আমাদের এই অভিযান চলবে এবং 3349 জন মোদি দূত সেই ভোটে যাবে। তার সঙ্গে 3349 জন সংযোজক থাকবেন, ওনাদেরকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, ওই ভোটেরই একজন থাকবে। তার মানে প্রায় 7000 মানে কার্যকর্তা ত্রিপুরা রাজ্যে আমরা এই অভিযানে নেমেছি। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন, আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন, আমাদের মন্ত্রী বিধায়ক যারা রয়েছেন, এমডিসি রয়েছেন, একদম জনপ্রতিনিধি সবাই এই কাজে আমরা অংশগ্রহণ নিচ্ছি এবং আমরা সেই গাঁও চলো অভিযানে আমরা নেমেছি। গাঁও চলো অভিযানের একদিনের প্রবাস মানে 24 ঘন্টার প্রবাস। সকালবেলা বাড়ি থেকে যাওয়া হবে ভোটে, সারাদিন এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে, রাত্রি সেখানেই রাত্রি যাপন হবে মানে রাত্রি ভাস হবে, পরদিন সেখানে কাজ সেরে সেখান থেকে বেরিয়ে আসে মানে একদিনের একটা প্রবাস থাকবে সেখানে। ওকে, আপনি তাহলে এক একজন শুধু একটা গ্রামই যাবে মানে একটা গ্রাম পঞ্চায়েত বা একটা এলাকাতেই যাবে নাকি অনেকগুলো গ্রাম পঞ্চায়েত বা অনেকগুলো সভা করবে? যেমন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বেরিয়েছেন বা আপনি বললেন যে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে আমরা দেখেছি যাচ্ছেন। তো এটা কি শুধু একজন একটা জায়গায় যাবে নাকি একের অধিক জায়গায়? না, একাধিক যাবেন না, একটা জায়গাতেই। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী উনি আজ দলাইতে গিয়েছেন এবং সুরমা বিধানসভা কেন্দ্রে গিয়েছেন। তো স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রী গিয়েছেন, সবারই একটা মানে সেখানে একটা আশা থাকে মুখ্যমন্ত্রী একটু যদি আমাদের এখানে দাঁড়ান। শেষে মুখ্যমন্ত্রী উনি হয়তো কয়েকটা স্থানেই উনি বিভিন্ন ধরনের কার্যক্রম রেখেছেন। আচ্ছা, তো একটাই জায়গাতেই হবে, একটা বিধানসভাতেই হবে। এবার আপনারা যাচ্ছেন, সেই গ্রামে যাচ্ছেন, গিয়ে কি করছেন আপনারা? বেসিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি সেখানে আপনারা সভা করছেন বিভিন্ন একটা গ্রাম্য পরিবেশে, কারোর বাড়ির উঠোনে হোক বা একটা কোনো একটা কমিউনিটি সেন্টারে হোক, যেখানে দেখছি আমরা মাঠে ঘাটে আপনারা সভা করছেন। সেই সভাতে কি হচ্ছে? মত বিনিময় হচ্ছে? প্রথম বিষয় যেটা হচ্ছে, দেখুন যে মাননীয় প্রধানমন্ত্রী যে যেটা বিকশিত ভারত সংকল্প যাত্রা, তার মাধ্যমে অনেকেই সুবিধা পেয়েছেন এবং যারা যারা সুবিধা পাননি সেখানে আবেদন করেছেন, সেই সুযোগ নিয়েছেন। এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যে সমস্ত রয়েছে সেই সুবিধাগুলা সঠিকভাবে গ্রামীণ এলাকার মানুষ পাচ্ছে কি না এবং সেটা পেতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কি না, এই সমস্ত খোঁজখবর আমরা নিচ্ছি। বাড়ি বাড়ি যাচ্ছি, লাভার্থীদের যারা সেই সুবিধা পেয়েছেন তাদের বাড়িতে যাচ্ছি, যারা পাননি যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি জমি রয়েছে উনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেই বিষয়টা আমরা দেখছি। এই যে লাভগুলো পাওয়ার জন্য ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো আমরা নজর দিচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গ্রামীণ এলাকার বর্তমান কি পরিস্থিতি সেটা আমরা দেখছি। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আমরা জানি যে যারা জনপ্রতিনিধি হন বা সংগঠনের যারা নেতৃত্বে থাকেন, গ্রামে যাওয়ার অভ্যাসটা কম হয়। তো এই সুযোগে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই দলীয় নেতৃত্ব গ্রামে যাওয়া, গ্রামের মানুষের সঙ্গে বসা, গ্রামের মানুষের সঙ্গে খাওয়া, গ্রামের মানুষের সঙ্গে রাত্রি যাপন করা, এই যে একটা পরিবেশ তৈরি হওয়া গ্রামের মানুষের মধ্যে, এটা অটোমেটিকলি যে মানুষের মধ্যে যে আমাদের নেতা আমাদের গ্রামে আসছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসছেন, আমাদের বিধায়ক আমাদের এই গ্রামে এসে উনি এক রাত্র এখানে থেকেছেন, যে সব মিলিয়ে একটা মানে যেমন এলাকার মানুষের মধ্যে একটা আনন্দ আসে, তেমনি যারা বিধায়ক বা নেতৃত্বে রয়েছেন তাদের একটা অভিজ্ঞতা সেখান থেকে হয়, তার জন্যই মানে গ্রামে যাওয়া। ওকে, এখানে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানুষ কিভাবে আপনাদের এই কর্মসূচির জন্য উপকৃত হচ্ছেন। এখন অনেকেই অভিযোগ করছেন বা বলছেন যে আপনারা তো 12 মাসেই কর্মসূচি করছেন, বিভিন্ন কর্মসূচির মধ্যে আপনারা লিপ্ত রয়েছেন, বিজেপির বিশেষ করে, কিন্তু প্রত্যন্ত এলাকায় গ্রাম পাহাড়ের মানুষ কি সুবিধা পায়নি বলে নেতৃত্বদের মনে একটা সংশয় তৈরি হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে কে কি সুবিধা পাচ্ছে, কে কিষাণ নিধি পেল না বা কে কোন সুযোগ সুবিধাটা পেল না, নাহলে হঠাৎ করে এই অভিযান কেন? এখন অনেকেই বলছেন যে বিজেপি এতদিনে তো গ্রাম পাহাড়ে পা রাখেনি, তাই এখন গ্রাম চলো অভিযান করছে। তো গ্রামের মানুষ সুযোগ সুবিধা পান না, ভাতা পাচ্ছেন না, ঘর পাচ্ছেন না, ঘর পেলে ঘরের টাকা পাচ্ছেন না,
বা অনেক সময় অনেক জায়গায় বলছেন যে রেশন সামগ্রী ঠিক করে পাচ্ছেন না, এরকম অনেক অভিযোগ আমাদের কাছে উঠে আসে। তো আপনিও বলছিলেন যে অভিযোগগুলো অনেকটা আপনারা হয়তো পাচ্ছেন। কি কি ধরনের অভিযোগ পাচ্ছেন এবং সেই অভিযোগগুলো পাওয়ার পর আপনারা কি করবেন? আপনি বললেন যে নজর দিচ্ছেন এবং গ্রামের মানুষের সাথে আপনারা সম্পর্ক করছেন। আপনারা পেলেন অভিযোগ যদি পেয়ে থাকেন, সেই অভিযোগগুলো আপনারা কি দেখুন, করবেন? একটা বিষয় হচ্ছে অভিযোগ আমাদের কাছে আসেনি, অভিযোগ আমাদের কাছে কেউ বলেনি, আচ্ছা। আসেনি। আপনি যেটা বলছেন অভিযোগ না, আমাদের বক্তব্য হচ্ছে যে এমন কিছু গ্রামীণ এলাকার লোক রয়েছেন, বিশেষ করে আমাদের জনজাতি এলাকায় রয়েছেন, যারা হয়তো যে এই স্কিমটা পেতে হলে, সুবিধাটা পেতে হলে কি করতে হবে সেই প্রসেসটা হয়তো ওনার জানা নেই। আচ্ছা। সেই বিষয়ে ওনাকে ওয়াকিবহাল করা আমাদের, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা। মূল বিষয় যেটা হচ্ছে, মূল মোটো যেটা হচ্ছে যে রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি গ্রামে যাওয়ার যে অভ্যাস, সেটাও একটা বিষয়, যে গ্রামে যাওয়া। আমরা অনেক সময় দেখি যে অনেকেই মানে বিধানসভার নিজের কাজের জন্য সেন্ট্রালি একটা জায়গাতে উনি ব্যস্ত থাকেন, আগরতলাতে ব্যস্ত থাকেন। সেটাই আমি জানার চেষ্টা করছিলাম আপনার কাছে, যে আপনি এখন সাধারণ সম্পাদক হয়ে যাতে পাবিয়াছড়া মানুষ কতটা আপনাকে পাবে। তো ঠিক আপনি সেটাই বলছেন যে নেতৃত্বরা একদম সেন্ট্রালাইজড হয়ে গেলে তখন গ্রামে যান না। ঠিক। তো এই যে একটা গ্রামে যাওয়ার এবং গ্রামের মানুষের যে কি অবস্থায় রয়েছে, গ্রামের মানুষের সঙ্গে থাকা, মেলামেশা, এটার যে একটা মানে অভ্যাস তৈরি করা। তাই মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি যিনি রয়েছেন, ওনারা এই বিষয়টাকে বিবেচনা করেই যে এই ধরনের লক্ষ লক্ষ কার্যকর্তাকে, জনপ্রতিনিধিদেরকে গ্রামে পাঠাচ্ছেন একদিন গ্রামে প্রবাস করার জন্য। না, এই সমস্যাগুলো জেনে এসে আপনারা কি দলের তরফে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন? মানে যদি সঙ্গে সলিউশন হচ্ছে, সমাধান আমাদের কাছে রয়েছে। আজকে অনেক সময় যেমন একটা এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট বা একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, অনেকেই সেই প্রসেসটা জানা নেই। আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গাতেই বলে দিচ্ছি এই প্রসেস রয়েছে, এইভাবে আপনি এটা করে নিতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেতে গেলে কি করতে হবে, উনি যখন বলে, আমরা বলে দিচ্ছি যে এইভাবে আপনি করে নিন, বা ওখান থেকে ফোন করে আমরা বলে দিচ্ছি যে অফিসার রয়েছেন, এগ্রিকালচার যিনি রয়েছেন, আমরা ফোনে বলে দিচ্ছি এমন ব্যক্তি আছে, আপনার কাছে যাবে, দেখুন ওনার বিষয়। এখানে কথাটা রয়েছে যে আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য স্তরের নেতৃত্বরা যাচ্ছেন গ্রামে গিয়ে, আপনি কথাটা বলছেন, বেশ, এটা ভালো কথা। কিন্তু তাহলে কি সে জায়গায় দাঁড়িয়ে যারা আপনাদের সেখানে স্থানীয় নেতৃত্বরা ছিলেন এতদিন বা আছেন এখনো, তাদের মানে কর্মদক্ষতার উপর একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ছে না? এক। দুই, এই যে আপনারা গিয়ে ওখানকার ধরুন আমলাদের বা বিভিন্ন কর্মচারীদের, সরকারি কর্মচারীদের বলার পর কাজটা করে দিচ্ছে, যে কাজটা সরকারের নিয়ম অনুযায়ী সহজভাবে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই দিকটায় কি আপনারা নজর দিচ্ছেন? না, দেখুন, অনেক সময় হচ্ছে কি, আমি বলছি না এটা যে আমাদের স্থানীয় কর্মীদের বা স্থানীয় নেতৃত্বের যে তাদের মানে প্রেস্টিজ ইস্যু, এটা আমি বলছি না, এটা হওয়ার কোনো কথা না, ওনারাও নিচ্ছেন না। বিষয়টা হচ্ছে যে ওনারা হয়তো বা গিয়েছেন, বা অনেক সময় জানেন না কোন দিকে যেতে হবে, বা হয়তো স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হয়নি, এমন মিস্টেক হতেই পারে, মিস্টেক হয়। তো সেই জায়গাটাই আমরা খুঁজে বের করছি। যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে, কোনো ব্যক্তি সেই মাননীয় প্রধানমন্ত্রীজির বা আমাদের রাজ্য সরকারের স্কিম উনিতে বঞ্চিত হন, বা কোনো হয়তো কোনো জটিলতার কারণে নাও পেতে পারেন, আমাদের বক্তব্য হচ্ছে যে সেই লোকটাকে উপকৃত করা, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো সমাজের হোক, যে কোনো মানে সেই প্রান্তিক ব্যক্তিকে আপনারা উপকৃত করা। সেটা যে কোনো একজন, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস, সেই গ্যাসটা এই পরিবার পেল কিনা, কেন পেল না, উনি কি আদৌ যোগাযোগ করেননি। আমরা এমনও পেয়েছি যে স্কিম চলছে কিন্তু ওনারা জাননি, যোগাযোগ করেননি, যোগাযোগই করেননি, অথচ উনি পাওয়ার উপযুক্ত। ওকে, আমরা মাঝে মধ্যে এই যে রেগার মজুরি নিয়ে প্রতিবাদ হতে দেখি, জলের জন্য রাস্তা অবরোধ হতে দেখি, বা অনেক জায়গায় আমরা দেখি যে শিক্ষকের অভাবে, শিক্ষক স্বল্পতার জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে। এই ধরনের সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরেন কিনা মানুষ? মানে এই যখন গ্রাম চলে, রেগা নিয়ে এখন কোনো আন্দোলন, রেগা নিয়ে এখন কোনো প্রতিবাদ, এটা মানে ইদানিং কালে আমার মনে হয় না কোথাও হয়েছে বলে, এবং এটা হচ্ছে না। কিন্তু আমরা রেগানি আন্দোলন আমরা দেখেছি বিগত আমলে, মানে বামফ্রন্টের আমলে আমরা দেখেছি পেচারতল, ঠিক একটা মানে উৎসবের সময়েই যে রেগার শ্রমিকরা কাজ করেছে 6 মাস হয়ে গেল, তার পেমেন্ট পাচ্ছে না, তার হাজিরা দিচ্ছে না, এবং শ্রমিকরা তাদের বিজু উৎসব ছিল, সেখানে চাকমা কমিটির লোক বেশি ছিল, তারা যখন তাদের ন্যায্য পাওনা চাইতে গেল, তখন সময় তাদের উপর লাঠিচার্জ হলো, এমনকি তাদেরকে গুলি চালানো হলো, বুদ্ধ মন্দিরে গুলি চালানো হলো রেগার মজুরি চাইতে গিয়ে। সেটা কি তার অন্যায় ছিল? কিন্তু আপনারা বলুন যে 2018 সালের পর থেকে যে কোথাও রেগা শ্রমিকরা তার
তার ন্যায্য পাওনা, তার মজুরি পাওয়ার জন্য আন্দোলন করতে হয়েছে। রেগার শ্রমিক আজকে কাজ করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট হয়ে যাচ্ছে এবং এত ট্রান্সপারেন্সি সেখানে আনা হয়েছে। আগে আমরা কি দেখতাম পঞ্চায়েত অফিসের বারান্দায় বসে এইভাবে ক্যাশে কোণে দেওয়া হতো। এখন ডিজিটাল পেমেন্ট হচ্ছে, একদম ডাইরেক্ট বেনিফিট হচ্ছে যারা ইয়েরা আছেন, রেগা শ্রমিকরা আছেন বা বেনিফিশিয়ারিরা আছেন। কিন্তু রেগার মজুরি নিয়ে হোক বা কাজ নিয়ে হোক, যে এখনো মাঝে মধ্যে প্রতিবাদ হচ্ছে, রাস্তায় নেমে আসছে, তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু এখনো হচ্ছে। সেগুলো খবর আমরাই নিউজ ভ্যানগার্ডেই প্রচার করি। আপনার কাছে হয়তো সম্পূর্ণ তথ্য নেই এই মুহূর্তে, কিছু কিছু সবখানে না হলেও কিছু কিছু জায়গায় এখনো বড় আকার না হলেও বিক্ষিপ্ত কিছু প্রতিবাদ বা রেগার মজুরি না পেয়ে কিছু কিছু জায়গাতে এই যে প্রতিবাদের সোচ্চার হচ্ছে মানুষ। এখন একটা বিষয় আমি বলছি, আপনি বলবেন। দেখুন, আমরা মাঝে মধ্যে দেখি কোথাও কোথাও জল নিয়ে আন্দোলন হয়, জল নিয়ে রাস্তা অবরোধ হয়, আমরা দেখছি কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে। এই সরকার আসার আগে মাত্র 2% বাড়ির মধ্যে জলের ব্যবস্থা ছিল, সাপ্লাইয়ের জল, যেটা ভালো বিশুদ্ধ জল, মাত্র 2% ছিল। আমাদের সরকার আসার পরে এই 6 বছরে আমরা 70%-এর উপরে জল পৌঁছে দিয়েছি। কোথায় ছিল 2%, আজকে সেটা 70%। তারপরে কিন্তু আন্দোলন হচ্ছে, তারপরে কিন্তু দেখছি আমরা। আপনি শুরুতেই বলেছেন সবটা এখনো করা সম্ভব হয়নি এখনো। না না, আমি যে বিষয়টা আপনি যেটা বলেছেন, আমি সেটা ক্লিয়ারিফিকেশন, আমি সেটা ক্লিয়ার করছি যে 2% থেকে 70% এসে গেল। তারপরে কোথাও কোথাও মাঝে মধ্যে আমরা দেখছি যে কলসি নিয়ে এইভাবে বসে গিয়েছে। দেখুন, আমাদের এমন একটা মানে মানসিকতাটা সেই জায়গাতে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল বিগত 25 বছরে, যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ভাঙিয়ে দেও, গুড়িয়ে দেও, ছড়িয়ে দেও, জ্বালিয়ে দেও, পুড়িয়ে দেও, আন্দোলন করে, রাস্তা অবরোধ করো। এই যে মেন্টালিটি একটা রয়ে গিয়েছে না, এখনো কিছু রয়ে গিয়েছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, ইচ্ছাকৃত ভাবে কোথাও কোথাও এইভাবে কিছু কিছু ঘটছে। যেটা রেগা নিয়ে আপনি বলছেন, রেগাতে আমরা মজুরি বৃদ্ধি করেছি, রেগার কাজ বেড়েছে, আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা দেখুন, আমরা স্বীকার করবো না, কারণ রেগা শ্রমিকরা এখানে এসে বলে গেছেন যে ওনাদের কি কি সমস্যা আছে, এগুলো বলে গেছেন ওনারা। না, বলতেই পারে। আমি যেটা বললাম না, যে এখানে যে আন্দোলন হচ্ছে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি পরিসংখ্যানটা বলে দিয়েছি যে কোথায় ছিল, কোথায় সে তারপর আন্দোলন হচ্ছে। তার মানে সমস্যা আগে, আপনি বলতে চাইছেন যে সমস্যা আগে ছিল, আরো ব্যাপক আকারে ছিল। এখন যে সমস্যা একদম মিটে গেছে তা নয়, সমস্যা এখন হয়তো দেখুন কম আকারে আছে। আমি একটা এই যে আপনার এই বিল্ডিংটা, যে বিল্ডিংটাতে বসে আছি, সেই বিল্ডিংটা ধরে নিন যেটা মানে ধ্বংস হয়ে গেছে, একটা বড় বিল্ডিং, এটা ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস থেকে যদি মানে তার সৃষ্টি করতে হয়, তাহলে একটু সময়, আপনি বলছেন সময় প্রয়োজন, একটু সময় তো লাগবে। ঠিক দাসবাবু, ধ্বংস থেকে আমাদের কাজটা শুরু হয়েছে শূন্য থেকে, ধ্বংস থেকে শুরু হয়েছে। ধ্বংস থেকে সৃষ্টি মানে সেটাকে আবার সুন্দর করে তৈরি করা সময় লাগবে। তার প্রথম তার ঢাঁচা তৈরি হবে, তারপর তার ইন্টেরিয়র কাজ হবে, আস্তে আস্তে তার ডিজাইন হবে, সবকিছু, তারপর একটা পূর্ণাঙ্গ তার জন্য তো আমাদেরকে কিছু সময় দিতে হবে। ঠিক দাসবাবু, আপনি তখন বলছিলেন যে একটা সময় ছিল যখন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলে, বা সবকিছু ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রতিবাদে সোচ্চার হও বলে সরকার ছিল। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে বিজেপি মোট 7টি শাখা সংগঠন দেখতে পাই। আপনি তো এখন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তো সেখানে যুব মোর্চা, মহিলা মোর্চা, জনজাতি মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা এবং সংখ্যালঘু মোর্চা, জনজাতি মোর্চা, এসটি মোর্চা এবং কিষাণ মোর্চা রয়েছে, মানে 7টি সংগঠন। তো অনেকেই জানতে চান যে আপনাদের শ্রমিকদের নিয়ে কি আপনাদের কোনো মোর্চা নেই কেন? দেখুন, একটা বিষয় হচ্ছে, এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে ধ্বংসের, মানে বিগত দিনে ধ্বংসের বড় রাস্তা ছিল সেটা। একজন শ্রমিক, সে ঘুম থেকে উঠে সে তার কাজে যাবে, এইবার সেই শ্রমিকটাকে ধরে এনে আমি রাজপথে দাঁড় করিয়ে দিলাম আন্দোলন করার জন্য। তার হাজিরা শেষ, বাড়িতে 5 জন মেম্বার রয়েছে, তার অপেক্ষায় রয়েছে যে উনি বাজার করে নিয়ে আসবেন, তারপর রান্না হবে, খাওয়া দাওয়া হবে। কিন্তু দেখা গেল সে আজকে এখানে এসে ধর্নায় বসা হলো, এখানে লড়াই করা হলো, আন্দোলন করা হলো, এইভাবে মিছিল মিটিং এ নিয়ে তার শ্রমিকের একটা দিন ধ্বংস হয়ে গেল। তো শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন, শ্রমিককে সংগঠন, এটা মানে যদি করা হয় তাহলে শ্রমিককে মানে গরিব থেকে, শ্রমিক থেকে আরো মানে একদম নিচে নিয়ে যাওয়া হবে, তার জীবন তাকে উন্নয়ন করা যাবে না। এই হচ্ছে, যেমন দেখুন আমাদের যেমন বিভিন্ন পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠন রয়েছে, ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন নাই। কেন নাই? সে বিদ্যার্থী, সে স্কুলে যাবে, কলেজে যাবে, শিক্ষক সংগঠনও নেই। আমি বলছি
যে সে স্কুলে যাবে, সে 12 পাস করবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সে বিদ্যার্থী, সে পড়াশোনা করবে। সেই বিদ্যার্থীকে যদি আমি ক্লাস 8 থেকে শুরু করে দিই যে মেম্বারশিপ কাটা, মেম্বারশিপ নেওয়া, আর এবার মেম্বারশিপ নেও আর সংগঠন তৈরি করো, তো তার পড়াশোনায় মন ভরবে না। একসময় ছিল কি যে ক্লাস 8 স্টুডেন্টটাকে ক্লাস 8ম শ্রেণীতে পড়াশোনা করছে সেই ছাত্র বা ছাত্রীরা, তাকে একটা মেম্বারশিপ, এসএফআই এর মেম্বারশিপ ধরিয়ে দেওয়া হলো, আর এইবার তাকে বলা হলো যে তুমি এসএফআই করো, এসএফআই মেম্বারশিপ নাও, আর কোন রকমের যদি উচ্চ মাধ্যমিক বা বিএ পাস করে নাও তাহলে তোমার একটা চাকরি। ওকে, আপনারা ছাত্র রাজনীতি চাইছেন না, আপনাদের তার জন্য কোনো তাদের জীবন শেষ হয়ে যাবে, ছাত্রদের কোনো সংগঠন নেই, কিন্তু শ্রমিকদের সংগঠনের জন্য আপনি বলেন যে শ্রমিকরা শুধু কি তাহলে আন্দোলন করার জন্যই সংগঠন করবে? শ্রমিকদের বাকিরা যারা এখন যুবরা যারা সংগঠন করছে, যুব মোর্চা রয়েছে, মহিলাদের জন্য মহিলা মোর্চা রয়েছে, ওনারা কি শুধু আন্দোলনই করছে? ওনারা অন্য কিছু আর করছে না? তাহলে শ্রমিকরা কি শুধু আন্দোলনই করবে, অন্য কিছু করবে না? শ্রমিকদেরকে রাজনীতিতে এনে তাদের সময় নষ্ট করা, শ্রমিকদেরকে সংগঠন নিয়ে এনে তাদের সময় নষ্ট করা, এতে তার পরিবারকে আমরা সেখানে দুর্ভিক্ষ ডেকে আনা, তার থেকে আর কিছু নয়। ওকে, আমাদের কর্মচারী সংগঠন নেই। কর্মচারী সংগঠন এই কারণেই নেই যে কর্মচারী উনি তো অফিসে যাবেন, যদি উনি সংগঠনে চলে আসেন, যদি উনি পলিটিক্সে চলে আসেন, তো অফিসে যাবেন না, আর সংগঠনের দোহাই দিয়ে উনি অফিসে না গিয়ে তখন আলটিমেটলি পাবলিক সাফার করবে, তো পরিষেবা পাবে না, যার কারণে আমাদের কোনো কর্মচারী, শিক্ষক কর্মচারী কোনো সংগঠন নেই। শিক্ষক আমাদের কোনো সংগঠন নেই, কারণ শিক্ষক যদি শিক্ষকতা করবেন, উনি যদি সংগঠনে নেমে আসেন তো স্কুলে পড়াশোনা হবে না। ওকে, এখানে তাহলে এই যে বিবেকানন্দ বিচার মঞ্চ বা এই যে আমরা টিআরকেএস বলে সংগঠনগুলো দেখি, এদের সঙ্গে কি বিজেপির কোনো সাংগঠনিক সম্পর্ক আছে? দেখুন, আমাদের কোনো, আমি বলেছি আমাদের কোনো কর্মচারী সংগঠন নেই, আমাদের কোনো শিক্ষক সংগঠন নেই, এগুলো ভারতীয় জনতা পার্টি নেই। আমাদের ভারতীয় জনতা পার্টি মূল পার্টি রয়েছে, বাকি আমাদের 7টি শাখা সংগঠন রয়েছে। ওকে, আপনারা গ্রামে যাচ্ছেন এই মুহূর্তে, রাজ্যের শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় একটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে। এটা আমার শেষ দিকে চলে এসেছে অনুষ্ঠানের, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার আলোকপাত চাইব। বোর্ড পরীক্ষায় ককবরক ভাষার হরফ নিয়ে কি হবে সেটা নিয়ে একটা বিতর্ক চলছে, এবং 12ই ফেব্রুয়ারি টিআইএসএফ রোমান হরফের দাবিতে জাতীয় সড়ক অবরোধও করছে। এখন বোর্ড সভাপতির বক্তব্য নিয়ে আপনারা কি মনে করেন, বা আপনি কি মনে করেন, এবং এ বিষয়ে আপনার কি বক্তব্য? প্রথম বিষয় বলবো, আমি আজকে এই মুহূর্তে এই জায়গাতে একজন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক, একদম বাকি যে রোমান হরফ নিয়ে যে বিষয়টা হচ্ছে, এটা সম্পূর্ণ সরকারের বিষয়, বোর্ডের বিষয়, তার জন্য বোর্ড রয়েছে। বোর্ডের বিষয়, বোর্ড তার বিষয় সে বলবে কি হবে না হবে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বিষয় নিয়ে কোনো কিছু আমি বলবো না। আচ্ছা, আপনি মন্তব্য করবেন, কিন্তু আপনি একজন সাধারণ সম্পাদক হয়েও, আপনি যেহেতু প্রদেশের সাধারণ সম্পাদক, একটি দলের সাধারণ সম্পাদক, কিন্তু সেখানে রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে যখন কথা হচ্ছিল, আপনি নিশ্চয়ই আপনার মতামত জানাতে পারতেন। যাই হোক, একটা শেষ প্রশ্ন দাসবাবু আপনার কাছে, এই কুমারঘাটে উল্টোরথ দুর্ঘটনার শিকার যারা হয়েছিলেন, সেই সব পরিবারে বর্তমানে ওনারা কেমন আছেন, এবং ওনারা সব ধরনের সরকারি সাহায্য পেয়েছেন কিনা? পেয়েছেন। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 4 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে যারা মারা গিয়েছেন, এবং কেন্দ্র সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, পাওয়ার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এইভাবে আমিও আমার যেটা রয়েছে, আমার ক্ষুদ্র যে একটু স্যালারি রয়েছে, সেখান থেকে আমি 50,000 টাকা করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি আপনি একদম দুর্ঘটনার সময় আগে থেকে আপনি একদম সেখান থেকে ছিলেন, এবং আপনি ওনাদের পাশে ছিলেন, সেটা আমরা অবশ্যই দেখেছি, এবং সেটা আমাদের দর্শক বন্ধুদের আমরা দেখিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা শিকার হয়েছেন এবং যে ঘটনাটা হয়েছে, সেটা সঠিক তদন্ত হয়েছে কিনা? দেখুন, অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীজি সেই বিষয়ে একটা তদন্তের দিয়েছিলেন, এবং নিশ্চয়ই তার একটা রিপোর্ট আসছে ইতিমধ্যে, আমার পুরোটা জানা নেই, হয়তো রিপোর্ট একটা এসে গিয়েছে। ওকে, চলুন অনুষ্ঠান একদম শেষ পর্বে একটা শেষ প্রশ্ন। বিজেপি বলছে এবার 404, বাস্তবে কি তা সম্ভব হবে দাসবাবু? 100%, 200%। আর রাজ্যের 2টো সিট আপনারা দিচ্ছেন, আসন দিচ্ছেন আপনারা? বাস 200%। অসংখ্য ধন্যবাদ দাসবাবু আপনাকে আজ স্টুডিওতে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন, আজ আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, যিনি গ্রাম চলো অভিযানের রাজ্য কনভেনার।
গ্রাম চলো অভিযান কি, কেন হচ্ছে এবং বিজেপির এই মুহূর্তে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য কি করছে তা আপনারা সবাই দেখছেন, শুনছেন, জানছেন। এবং দাসবাবু যে কথাগুলো বলছিলেন সেগুলো নিশ্চয়ই আপনারা আগে শুনেছেন, বা যে কথাগুলো উনি বলছেন তার বাস্তবতা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন বা পাচ্ছেন। নিউজ ভ্যানগার্ড সব দিকে নজর রাখছে দর্শক বন্ধুরা। আমরা চেষ্টা করছি আপনাদের কথাগুলো সবার জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতে এবং জনপ্রতিনিধিদের কথা আপনাদের কাছে তুলে ধরতে, এবং পাশাপাশি রাজ্যের মানুষ কিভাবে ভালো থাকবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেই দিকে নজর রাখছি। তো আপনারা নজর রাখুন, চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।